এনসিপির ভবিষ্যৎটা আসলে কি দেখতে পারছেন? বিশেষত এনসিপির ক্ষেত্রে 2035 সালের একটি আলটিমেটাম দেওয়া হয়েছে, 2036 সালই হবে পঞ্চদশ নির্বাচনী যদি বলি। নাহিদ ইসলাম বলেছেন যে 10 বছরের সময় পর্যন্ত তিনি দেখবেন, 10 বছরের মাঝে সরকার গঠন করবেন। কতটুক এগুলেন বলে মনে করছেন? 2 লাইনেই উত্তর চাই। আমার মনে হয় যে এনসিপির এনসিপি যে টার্গেটটা সেট করেছে, যদিও আমার মনে হয় যে মানে আপনি কী করতে চান ওটা যদি বলে দেন তাহলে ওটা করার সম্ভাবনা কমে যায়, বাট স্টিল ওই সম্ভাবনাটা এনসিপির আছে। কিন্তু এটা কতটুকু এনসিপি করতে পারবে, এটা এনসিপির যে লিডারশিপ আমরা যারা আছে আমাদের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন এবং সক্ষমতার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ওই সম্ভাবনাটা পুরোপুরি আছে বলে আমি দেখি। এনসিপি ক্ষেত্রে কতটুক এগোতে পারবেন বলে মনে করছেন? এবং আপনার এনসিপিতে জয়েন করা নিয়েও একটি বিরোধ ছিল। প্রথমে শোনা যাচ্ছিল যে আপনি ঢাকা 10 থেকে দাঁড়াচ্ছেন। তারপর যদিও আমাদের কানে যে জিনিসটি এসেছে, আপনি সত্য মিথ্যা সেটি আপনি বলতে পারবেন, জামাতের সাইড থেকে হয়তো বা কোনো না কোনোভাবে তারা চাচ্ছিল না যে আপনি ঢাকা 10 থেকে দাঁড়ান। এনসিপির সাথে আপনার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আসলে ধোঁয়াশা ছিল। এনসিপির অনেক যারা রয়েছেন, যারা আপনাদেরই সদস্য, তারাও কিন্তু বলছিলেন যে আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন। আপনি যদি আরেকটু আগে এনসিপিতে জয়েন করতেন তাহলে না হয় নির্বাচন কেন্দ্রিক এনসিপির পরিকল্পনা আরও সুসংগঠিত হতো। না, এনসিপির ক্ষেত্রে আমার সরকার থেকে পদত্যাগ করার পরে আমি পলিটিক্যাল পার্টি জয়েনিংটা তাড়াহুড়া করতে চাই নাই, কারণ এটা একটা বিগ ডিসিশন। আপনি তার প্রতিদিন পলিটিক্যাল পার্টি জয়েন করবেন না। এনসিপি আমার ফার্স্ট ন্যাশনাল পলিটিক্সে ফার্স্ট পলিটিক্যাল পার্টি জয়েন আর কি। তো ওই জায়গা থেকে এনসিপিতে মানে জয়েন করা, বাট এটা আমি সরকারে থাকতেও বলেছি যে ইট ওয়াজ নট সার্টেন যে আমি এনসিপিতেই জয়েন করব। বাট এখানে জুলাইয়ের প্রতি কমিটেড, সংস্কার এবং বিচারের ইস্যুগুলো নিয়ে, এবং অবশ্যই যারা আমার সাথে পূর্ব পরিচিত, যাদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং রাজনৈতিক বোঝাপড়া আছে, তো সব কিছু মিলিয়ে এনসিপিতেই মানে জয়েন করাটা হয়েছে। এবং নির্বাচন শেষ পর্যন্ত এনসিপি ওই সময় যে ক্রাইসিসটার মধ্য দিয়ে যাচ্ছিল জোট গঠনের কারণে, পদত্যাগের হিড়িক শুরু হওয়া এবং দলটাকে ধরে রাখা, সব যেহেতু আমাদের সবার জন্য প্রথম নির্বাচন, যারাই নির্বাচিত হয়েছে বা হয় নাই, তো সবাই এলাকায় সময় দিতে এতটাই ব্যস্ত সময় যাচ্ছিল যে পার্টিকে এই সময়টাকে ধরে রাখা এইটার জন্য কেউ ছিল না। ওই জায়গা থেকে আমি নির্বাচনে আর অংশগ্রহণ না করে তখন মুখপাত্রের দায়িত্ব নিই এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়ে এই দায়িত্বটা পালন করি। কথা যখন শুরু করি তখন আমি বলেছিলাম বিষয় তিনটি। একটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, অবশ্যই জুলাই, যেহেতু আপনি জুলাই অগ্রনায়ক একজন জুলাই আন্দোলনের, এবং সবশেষ ব্যক্তিগত অজানা তথ্য। একটি বিষয় যেটি আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ছি এবং সেটি আসলে একটু অনেস্ট অ্যান্সার চাই, কারণ আমি জানি যে নাহিদ ইসলামের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো এবং একসাথে গণ অভ্যুত্থান করেছেন, লিড করেছেন। নাহিদ ইসলামকে আমি একটি প্রশ্ন করেছিলাম যে অনেক উপদেষ্টারা নিজেদের আখের গুছাচ্ছেন এবং সেফ এক্সিট নিয়ে ভাবছেন, সেই সময় আপনি নিজেও উপদেষ্টা ছিলেন। কাদের কথা আসলে বলছিলেন? নাহিদ ইসলাম তখন কিন্তু বলেছিলেন যে পরবর্তীতে তিনি জানাবেন, কিন্তু আপনি কিন্তু অবগত যে আসলে কারা করছে না করছে, কি করছে না করছে। সেই প্রেক্ষাপটটা নিয়ে হয়তোবা 1 বছর আগে আমি ইন্টারভিউটা নিয়েছিলাম, এখন যদি একটু খোলাসা করেন। দেখেন, অনেকেই এই গণঅভ্যুত্থানে যারা উপদেষ্টা হয়েছেন গণঅভ্যুত্থানের পরে, তারা গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, তারা হয়তো অনেক রাজপথেও অনেকে ছিলেন। আমি জানি যে অনেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সংহতি জানিয়েছেন, কিন্তু তারা কিন্তু বিভিন্ন সোসাইটির বিভিন্ন গ্রুপ থেকে বিলং করেন, তাদের আবার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেও তারা বিলং করেন। ফলে এবং এই সরকারটা কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শিক ব্যক্তিদের সরকার ছিল না। কেউ সরাসরি এই সরকার কেউই কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত ছিল না যারা উপদেষ্টা ছিলেন। আমি তো সরকার থেকে পদত্যাগ করার পরে জয়েন করছি, বাট স্টিল বায়াস ছিল। হয়তো কারো একটু জামাতের প্রতি বায়াস ছিল, কারো বিএনপির প্রতি বায়াস ছিল, কারো হয়তো কমিউনিকেশন অন্য কোনো শক্তিশালী গোষ্ঠীর সাথে বা কোনো এস্টাবলিশমেন্টের সাথে ছিল। ফলে এই সরকারটা অ্যাজ এ গভর্নমেন্ট একসাথে মুভ করা, যেটা এক একজন এক এক দিকে বা এক এক গ্রুপ এক এক দিকে বা এক এক গ্রুপের এক এক স্বার্থ নিয়ে কেউ ব্যস্ত, বা সেটা হয়তো অনেক সময় গণঅভ্যুত্থানের স্বার্থের সাথে কনফ্লিক্টও করতেছে। তো ওই জায়গা থেকে নাহিদ ইসলাম এই বক্তব্যটা দিয়েছেন এবং আমার মনে হয় যে সুস্পষ্ট প্রমাণ ছাড়া হয়তো বলা ঠিক না, এই জন্য আমি বলছি না, যেহেতু তারা আমার কলিগ ছিলেন। বাট এই জিনিসগুলো হয়তো সামনেও আসবে যে কে আসলে কোন স্বার্থ এখানে থেকে বাস্তবায়ন করেছেন, কে আসলে তার দায়িত্ব পালন না করে অন্য কিছু করেছেন কিনা।
এবং কিছু বিষয় তো আসলো নির্বাচনের পরে আমরা দেখলাম কোনো কোনো উপদেষ্টা বর্তমানে যে সরকারি দল তাদেরকে সহযোগিতা তারা করেছেন সরকার গঠন করার ক্ষেত্রে। আবার অনেকের ব্যাপার শোনা যায় অনেকে বর্তমানে যে বিরোধী দল তাদেরকেও সহযোগিতা করেছেন। আবার বলা হয় যে আমরাও এনসিপিকে সহযোগিতা মানে করেছি, বাট সহযোগিতা করলে এই অবস্থা হইতো না আর কি। মানে আরও ভালো হতে পারতো যদি একটা সরকার কোনো দলকে সহযোগিতা করে, তাহলে সরকার চাইলে সরকার গঠন করে দিতে পারতো। একটি শেষ প্রশ্ন করে তারপর হচ্ছে আমি বিশ্বকাপের আরেকটি প্রশ্ন করব, তারপর শেষ করে দিব। উপদেষ্টা হিসেবে আসলে নিজেকে কি মনে করেন, সাকসেস, ব্যর্থ, এক লাইনে যদি বলেন? আমি এটা নিজের মূল্যায়ন করতে চাই না, আমার মনে হয় বাংলাদেশের জনগণ এটা মূল্যায়ন করবে। দুইটা স্ট্রিম এখানে, একটা হচ্ছে আমি আমার মিনিস্ট্রি কেমন চালাইছি ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে। আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি যথাসম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছি এবং অনেক ক্ষেত্রে পেরেছিও। কিন্তু আরেকটা হচ্ছে সরকারের অংশ হিসেবে এই সরকার কতটুকু ভালো করছে ওইটার তো দায় আমার উপরে আসে যায়। আমার মনে হয় এই সরকারের আরও ভালো করার সুযোগ ছিল, বিশেষ করে গণঅভ্যুত্থান, জুলাই সনদ নিয়ে আজকে যে পরিস্থিতিতে আমরা পড়তেছি, সরকার যদি আরও স্ট্রং অবস্থান, সরকার যদি এই জাতীয় ঐক্যের জন্য এই সংস্কারের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করারও সরকার যদি স্ট্রং অবস্থানটা নিতে পারতো, ওটা সুযোগ ছিল বলে আমার মনে হয়। সরকার কালেকটিভলি ওটা করতে ফেল করছে।